আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার। বামপন্থীদের জন্য একটা খারাপ খবর দিয়ে আজকে জবাব চায় বাংলা শুরু করছি। বামপন্থী টুকরে টুকরে গ্যাং, জেহাদি, মৌলবাদী যারা চেষ্টা করেছিল বাংলায় একটা নৈরাজ্য সৃষ্টি করবে, একটা টুলকিট রেডি রাখবে, ডিপ স্টেটের যে টুলকিট, সেই টুলকিটটা বাংলাতেও নিয়ে আসবে লাহে কালীকে সামনে রেখে। একটা ধর্ষণের ঘটনাকে সামনে রেখে বাংলাতে নৈরাজ্য সৃষ্টি করা হবে, রাস্তায় নামানো হবে জেনজিদের, রাস্তা দখল করা হবে, রাত দখল করা হবে, ফলানা ডমকানা যে ধরনের শব্দবন্ধগুলো তারা ব্যবহার করে সেই শব্দবন্ধগুলো ব্যবহার করা হবে এবং ডাফলি বাজিয়ে বলা হবে আজাদি আজাদি, 370 ধারা অবলুপ্ত যে হয়েছে সেটা আবার ফিরিয়ে দাও, কাশ্মীর আমাদের নয়, আজাদি চাই ভারত রাষ্ট্র থেকে, মনুবাদ থেকে আজাদি, হিন্দু রাষ্ট্র আমরা হতে দেব না, ইত্যাদি ইত্যাদি যে ডায়লগগুলো তারা দেয়। একটা ধর্ষণের ঘটনা পেছনের সারিতে চলে যায়, তাদের ভেস্টেড ইন্টারেস্টগুলো সামনের সারিতে চলে আসে। বারুইপুরে এই টুলকিটটা, এই সিলেবাসটা অনুসারে কাজ করার কথা ছিল লাহে কালীর, মোফাক্কারুলের কাজ করার কথা ছিল কালিয়াচকে। এই আকরামুল বাগানি এবং মোফাক্কারুলকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল, লাহে কালীকে সেভাবেই গ্রেপ্তার করা হয়েছিল বারুইপুরে। লাহে কালীর আজকে পুলিশি হেফাজতের দিন শেষ হয়েছিল। সিপিআইএম এর নেতারা ভেবেছিল যে লাহে কালী বেল হবে, অর্থাৎ জামিন হবে। আজকে জামিন হয়নি, পুলিশ হেফাজতেই থাকতে হবে সিপিআইএম নেতা লাহে কালীকে। বারুইপুরের সিপিআইএম নেতা লাহে কালী সে এখনই বেরোচ্ছে না, তাকে পুলিশের হেফাজতেই থাকতে হবে। আরও 3 দিনের পুলিশি হেফাজতে থাকছে লাহে কালী। লাহে কালী চেষ্টা করেছিল নৈরাজ্য সৃষ্টি করার। 27টা ধারায় লাহে কালীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 27টা গুরুত্বপূর্ণ ধারা, যে ধারার মধ্যে অবশ্যই রয়েছে নৈরাজ্য সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, লোক খেপানো এবং একটা নিরীহ হিন্দু ছেলে তাকে পিটিয়ে মারার জন্য উস্কানি দেওয়া। লাহে কালী, লাহে কালী বারুইপুরে অশান্তির নেপথ্যে ছিল। অভিযোগ ছিল এই লাহে কালীর বিরুদ্ধেই। আজই শেষ হয় লাহে কালীর 8 দিনের পুলিশি হেফাজত। লাহে কালীর পুলিশি হেফাজতের পরে আবার লাহে কালীকে 3 দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়ে আসা হলো। লাহে কালী, তাকে ইন্টারোগেট করা হবে। কি বলেছিল লাহে কালী, কিভাবে উস্কানি দিয়েছিল শুনুন। পুলিশ ক্যাম্পে আসামি ধরা পড়েছে, সেই আসামি পুলিশ ক্যাম্প থেকে ছাড়া পেল কিভাবে? ওখানে স্থানীয় বিজেপির নেতা শান্তনু মণ্ডল তার নাম, তার নেতৃত্বে পুলিশ ক্যাম্প থেকে এদেরকে ছাড়া হয়েছে। পিটিয়ে কাকে মারা হয়েছে বলতে পারবো না। ওখানে পুলিশ যখন মেন আসামি অভিযুক্ত ক্যাম্প থেকে ছাড়া পায় এবং সেখানে পুলিশও যুক্ত, পুলিশের যিনি ক্যাম্পে কিন্তু দায়িত্ব ছিলেন। তারপরে ওখানে যিনি ওখানে স্থানীয় বিজেপি নেতৃত্ব, তার নেতৃত্বে ওখানে পুলিশ ক্যাম্প থেকে ছাড়া পায়। তার সেখানে মাস বিক্ষোভ হয়ে যায়, একটা বাচ্চা মেয়ে মার্ডার হয়েছে, রেপ হয়েছে। মানুষের ক্ষোভের মুখে কেউ পড়ে থাকলে আমরা সেটা বলতে পারবো। একদিকে লাহে কালী সে গ্রেপ্তার হয়েছে, লাহে কালী বেল পেল না, অর্থাৎ জামিন পেল না। একদিকে লাহে কালী, অন্যদিকে উদয়ন গুহকেও অ্যারেস্ট করানো হয়েছে। উদয়ন গুহ সে অ্যারেস্ট হয়েছে এবং উদয়ন গুহ তারও আজ বেল হয়নি। ভুয়ো বিল্ডিং প্ল্যান পাসের মামলায় আরও 4 দিনের পুলিশি হেফাজতে, আরও 4 দিন পুলিশি হেফাজত শেষে মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। আদালত তার জামিনের আবেদন খারিজ করে 8 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী 29শে জুলাই তাকে ফের আদালতে হাজির করা হবে। উদয়ন গুহ জেলে, লাহে কালী জেলে, এরা কেউ বেল পায়নি।
আমি অবাক হচ্ছি এই উদয়ন গুহরা, অসিত মজুমদাররা অ্যারেস্ট হচ্ছে, তারপরে বেলও পেয়েছে অসিত মজুমদার, আবার হয়তো অন্য মামলায় অভিযুক্ত, এই সমস্ত কিছু যখন হচ্ছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কথায় এত উঠছে, কার দমে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠছে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ভাইপো সে কি আদৌ গ্রেপ্তার হবে কি হবে না, তার জবাব চায় বাংলা। কারণ বাংলার মানুষ এবার জানতে চাইছে, অস্থির হয়ে পড়ছে, অধৈর্য হয়ে পড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে একের পর এক মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে একের পর এক এফআইআর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যাকে তাকে ধমকাচ্ছে চমকাচ্ছে, মুখ্যমন্ত্রীর বাবার নাম তুলে তুই তোকারি করছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, ডিজে বাজানোর হুমকি দিচ্ছে, একে মারবো বলে দিচ্ছে, ওকে দেখে নেব বলে দিচ্ছে, আমি সব মনে রাখি বলে দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে? আজ তার জবাব চায় বাংলা। অনেক তো হলো, সরকার বদলে গেল, 2/3 ক্ষমতা নিয়ে বিজেপি সরকারে এলো, একের পর এক এফআইআর হলো, একের পর এক প্রমাণ আসছে, তারপরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আবার এত দম, দেমাগ এখনো যায়নি, তুই তোকারি করে যাচ্ছে, কি বলছে একবার শুনুন। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে যাও। দেখি কত ক্ষমতা, কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ডটা ফর্সের নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দমগুলো কোথায় পাচ্ছে? আর কে হে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় না আছে ডাল, না আছে তলোয়ার, তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কার ব্যাকিং নিয়ে, কার দমে এই তিরিং বিরিং করে লাফানোটা লাফাচ্ছে? এটা তো জানতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তুই তোকারিটা আবার শুরু করেছে, একেবারে অশিক্ষিত একটা পলিটিশিয়ানের মতন, একেবারে পলিটিশিয়ানও নয়। এ যদি পলিটিশিয়ান হয় তাহলে আমিও ডোনাল্ড ট্রাম্প। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সিরিয়াস পলিটিশিয়ান হয় তাহলে আমিও বিল গেটস। অভিষেক বন্দ্যোপাধ্যায় না আছে শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, যাকে পারে তুই তোকারি করে। আমার প্রশ্ন হলো, এই দমটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পায় কোথা থেকে? বিজেপি নেতাদের দেখা উচিত। বিজেপির নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর করেছে, তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় দমটা পায় কোথা থেকে? তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে। তুমি কে হে ভাই? তোমার ক্রেডেনশিয়াল কি? তুমি কি মুখ্যমন্ত্রী? তুমি কি হোম মিনিস্টার? তুমি কি প্রাইম মিনিস্টার? তুমি তো একমাত্র একটা এমপি, সেই এমপিটাও থাকো কিনা ভগবান জানে। 7 লাখ ভোটে নাকি তুমি জিতেছো। 7 জন মানুষ, যখন তুমি ওই ডবল কুসুমের ডিমগুলো ছোড়া হচ্ছিল, 7 জন মানুষ তোমার পাশে ছিল না। তুমি কে হে? তোমার ক্রেডেনশিয়াল কি? তোমার গ্রহণযোগ্যতা কি? তুই তোকারি করার সাহসটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো তুই তোকারি করছে, যেভাবে ভারত রাষ্ট্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভেবে নিচ্ছে যে তারা আইনের ঊর্ধ্বে। আর এটা কতদিন ধরে চলবে? আজ তার জবাব চায় বাংলা। এই উচ্চিংড়েরা কতদিন ধরে এই ফুটো মাস্তানিটা দেখাবে? আজ তার জবাব চায় বাংলা। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষদীয় নেতা। নিজের দলের লোকেরা পৌঁছে না, উন্মাদের মতন একে মারবো, ওকে মারবো, হ্যান করবো, ত্যান করবো, একে তুই তোকারি করছে। মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আরেকবার শুনুন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য যায়নি, আমি বলছি না, ঔদ্ধত্য এখনো যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবক শেখালো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে বলে সবক শেখালো, মদন মিত্র বলছে সমঝে যাও, কল্যাণ ব্যানার্জি পেছনে কথা বলছে, এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগলে রেখেছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো ভাবছে ও যা ইচ্ছা তাই করে নিতে পারে। কে হে অভিষেক বন্দ্যোপাধ্যায়? তুমি
তোমাকে দেখে তো ইন্টার্নরা পর্যন্ত পেছনে হাসে তোমার অফিসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে হাসে। তালপাতার সেপাই এগিয়ে যাচ্ছে, সর্দার এগিয়ে যাচ্ছে, আমি যুবরাজ, আমাকে যুবরাজ বলতে হবে। তালপাতার সর্দার এগিয়ে যাচ্ছে, আমাকে 200টা পুলিশ দিতে হবে। তালপাতার সর্দার এগিয়ে যাচ্ছে, আমাকে 100টা সিকিউরিটি দিতে হবে, সবাই মিলে আমাকে স্যালিউট জানাবে। তুমি কে ভাই? তোমার পারফরমেন্স কি? আরেকবার শুনুন, তারপরে বিজেপি নেতাদের আমি জিজ্ঞেস করব যে কেমন লাগছে এই গান্দিগিরি করতে। শুনুন। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব। কথা দিয়ে যাও, দেখি কত ক্ষমতা। কি করবেন? কি করবে বিজেপি? জেলে রাখবে? মিথ্যা মামলায় ঢোকাবে? ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফর সেল নয়। এটা তো ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ি যদি বেআইনি হয় সেই বাড়িটা ভেঙে ফেলা উচিত, সেটা এখনো ভেঙে ফেলা হয়নি। এটা তো ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা যদি বেআইনিভাবে করা হয় সেই রাস্তাটা এখনো সিল করে দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো ডাঁটের সাথে নিজের বাড়িতে স্ট্রেট ঢুকে পড়তে পারছে। এটা তো ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীরকে আমি সেই ছবিটাও পাশে চালানোর জন্য বলবো, ওই হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে কানে হাত দিয়ে কান ধরে উঠবোস করছে জাহাঙ্গীর, সেটা তো জাহাঙ্গীরের হওয়ার কথা শুধু নয়, এটা তো হওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কবে কান ধরে উঠবোস করানো হবে, হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরিয়ে প্যারেড করানো হবে, বাংলার মানুষ তো প্রশ্ন করছে। বাংলার মানুষ প্রশ্ন করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় কার হাত রয়েছে যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এত পটর পটর কথা বলে। জাহাঙ্গীরের ছবিটা আমি চালানোর জন্য পাশে বলবো, এই জাহাঙ্গীর হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে যেভাবে প্যারেড করেছিল, অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে কোমরে দড়ি বাঁধা, কান ধরে উঠবোস করছে রাস্তায়, বাংলার মানুষ তো এই জাহাঙ্গীরের বসকে দেখতে চায় এই অবস্থায়, শেখ শাহজাহানের বসকে দেখতে চায় এই অবস্থায়। খালি জাহাঙ্গীর অব্দি রাখলে কেন হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কিছু হবে না? আজ তার জবাব চায় বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছা তাই বলে যাবে। আজকে কিসব বিসিটিসি বলেছে, ABCDEFGH, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে অ্যালফাবেট শিখছে। বিসি বলছে ঋতব্রতকে, সে ঋতব্রত এখন কি বলবে সেটা আলাদা ব্যাপার, ঋতব্রতর ব্যাপার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে একটা অভিনয় করতো ভদ্র সাজার। ও নিজের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই দেখিয়ে দিচ্ছে। ও নিজের ক্লাস, ও নিজের পলিটিক্যাল অ্যাকিউমেন্ট, এই সমস্ত কিছু এখন জলাঞ্জলি দিয়ে ভাবছে এগুলো বললে যদি একটু হাততালি পাই বেশি, একটু যদি ভাইরাল হতে পারি। মানে কি অবস্থা, নিজেই নিজের ছবিকে বোধহয় এরপরে লাইক করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি পোস্ট করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভাইপো গ্যাং তারা বাদে আর কেউ বোধহয় লাইক করারও লোক নেই। এই অবস্থা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিসি বলছে কি, মানে এটা কি কলেজ পলিটিক্স হচ্ছে না স্কুল পলিটিক্স হচ্ছে? এটা এমপির ভাষা এটা দেখুন। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়, বালিশ চাটা। আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর বদলাতে উপায় নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা রয়েছে তাদের বোধহয় এই শব্দবন্ধগুলোই শোনা উচিত, কারণ তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ফাইলগুলো রয়েছে সেগুলো বোধহয় সম্পূর্ণভাবে দেয়নি, পুলিশকে হ্যান্ড ওভার করেনি, সিবিআইকে হ্যান্ড ওভার করেনি, ইডিকে হ্যান্ড ওভার করেনি। খালি সবাই
মুখে কথা বলছে। আরে ফাইলগুলো দাও ভাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্রেট ব্যাটে খেলছে, T20 খেলছে, তুমি কান্দেগিরি দেখাচ্ছ, তুমি ভাবছো এটা টেস্ট ক্রিকেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে আজ না হয় কাল না হয় পরশু অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হতেই হবে, পিসি ভাইপো দুজনে অ্যারেস্ট হবে, কিন্তু কবে সেটা তো জানতে হবে। বাংলার মানুষ তো অধৈর্য হয়ে যাচ্ছে, বাংলার মানুষ তো এই যে লেকচারবাজিগুলো এগুলো আর সহ্য করতে পারছে না। আরেকটা বাইট শোনাবো, মানে ঔদ্ধত্য কোন লেভেলে গেলে একজন এখনো এই মাতব্বরিটা করে যায়। ও মাতব্বরিটা করছে কার দমে? ও মাতব্বরি করার জন্য রসদটা কার কাছ থেকে পাচ্ছে এটা তো জানতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় কার হাত রয়েছে যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরাকে সরা এখনো জ্ঞান করছে? ঢাল নেই, তলোয়ার নেই, ভোট নেই, এমপি নেই, এমএলএ নেই, ওর মাথায় কোন বাবু সোনার হাত রয়েছে বা বাবু সোনার মাথায় কোন বাবুর হাত রয়েছে এটা তো জানতে হবে বাংলার মানুষকে, এটা তো বলতে হবে। আবার নতুন করে কোনো আন্ডারস্ট্যান্ডিং হলো কিনা কারোর সাথে, আবার নতুন করে পিসি ভাইপোকে বাঁচানোর জন্য নতুন করে তুরুপের টাস সামনে আনলো কিনা এটা তো জানতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন এখনো জেল হলো না এটা তো বুঝতে হবে। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বিরাট লেকচারবাজি, এই লেকচারবাজিগুলো, এই ভাষণবাজিগুলো দেওয়ার দমটা পাচ্ছে কোথা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? শুনুন। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন, এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। প্রবলেমটা কি বলুন তো, জাহাঙ্গীর অবধি এসে বাংলার সমস্ত ছবি থেমে যায়। জাহাঙ্গীরের সাথে প্যারেড করানো হচ্ছে জাহাঙ্গীরকে। জাহাঙ্গীরের মাথার উপরে কে ছিল? শুধু জাহাঙ্গীর মানুষকে অত্যাচার করেছে, হিন্দুদের ওপর অত্যাচার করেছে, তাদের ভেরি নিয়ে নিয়েছে, তাদের পুকুরে পলিজল দিয়ে দিয়েছে, তাদের ভেরিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে। এই শাহজাহান, জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন এদের মাথার উপরে কে? তাকে কেন এই জাহাঙ্গীরের মতন করে প্যারেড করানো হবে না? তাকে কেন কান ধরে উঠবোস করানো হবে না? কম অত্যাচার করেছে তারা? সবকিছু ভুলে গিয়ে এ ভালো তৃণমূল, এ মাঝারি ভালো তৃণমূল, এ মন্দ ভালো তৃণমূল, এ বেটা তৃণমূল, এ রোগা তৃণমূল, এ লম্বা তৃণমূল, এ খোঁড়া তৃণমূল, আরে সব তৃণমূল একই। ক্ষমা করবেন আমাকে, কিন্তু তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো প্রোটোটাইপ। কেউ একটু বেশি কয়লা চুরি করেছে, কেউ একটু কম গরু পাচার করেছে, কেউ একটু বেশি চাল চুরি করেছে, কারোর মোবাইল ফোনটা এসেছে পাথর বালির টাকা দিয়ে, কেউ অনুব্রত মণ্ডল এখন সচ্ছাচ্ছে। আসলে সব এক প্রোডাক্ট, এক গোডাউন থেকে বেরোনো এক একটা ম্যানুফ্যাকচারিং, এক একটা প্রোডাক্ট। অব্র আছে আমার সাথে অভিজিৎ দাস রয়েছে, আমার সাথে যুক্ত হবেন প্রকাশ কুমার হাজরা চিকিৎসক এবং চিত্তরঞ্জন মান্না যিনি নিজে ভুক্তভোগী এই সেবাশ্রয়ের। এই সেবাশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছে তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল হওয়া উচিত, হয়নি এখনো সেটা আলাদা ব্যাপার। অব্র এই মাতব্বরিগুলো করার, নীলাদ্রি শেখর দানাও আমার সাথে যুক্ত হচ্ছেন, এই মাতব্বরিগুলো করার এখনো দমটাই দেমাগটা পাচ্ছে কি করে ভাইপো? ওর মাথার উপর কত বড় হাত রয়েছে যে ও এখনো পটর পটর এই লেকচারবাজিগুলো করছে। দেখো ময়ূকদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকগুলো ডায়লগ মারার মাঝখানে একটা ভালো কথা বলেছে, যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই উত্তর দেওয়া উচিত। তাই আমার ভাষা যদি আজকে মার্জিত খুব একটা না থাকে তার জন্য আমি কিন্তু দোষী নই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই ভাষায় ডায়লগগুলো মেরেছে আমি সেই ভাষাতেই ওকে রিপ্লাই দিচ্ছি। আমি বলছি একটা 12 পাস ফুটো মস্তানকে যদি কোনো দলের মাথায় বসিয়ে যুবরাজ এই বলে পাম্প দেওয়া হয় না, ঠিক যা হয় মানে মাথার সোডিয়াম পটাশিয়াম এদিক ওদিক হয়ে যায়, এই অভিষেক ব্যানার্জি 2 পয়সার ফুটো মস্তানের তাই হয়েছে। কিন্তু সোডিয়াম পটাশিয়াম লেভেলও ঠিক হয়ে যাবে, ওর যা লেভেল ও সে লেভেলে কিন্তু নেমে আসবে। আমি বলছি ময়ূকদা, তুমি একটু আগে বলছিলে অভিষেক ব্যানার্জির পারফরমেন্স কি অভিষেক ব্যানার্জি ভাইপো নেতা 2 পয়সার ফুটো মস্তান দেখায়নি? একটু ভেবে দেখো তো কি ডায়লগ দিয়েছিল। বলেছিল 4 তারিখের পরে এমন ডিজে বাজবে না। তারপর আমরা কি দেখলাম? 4 তারিখে তো রেজাল্ট বেরোলো, তৃণমূলের তো ওই সুন্দর অবস্থা হলো। তারপর
তৃণমূলের লোকজন সোনারপুরে এই 2 পয়সার ভাইপোকে পেয়ে এমন কানের গোড়ায় ডিজে বাজালো না, খালি ডিজে বাজালো তার কিন্তু নয়, সঙ্গে ওর জামাটাও ছিঁড়ে দিল। আমরা সরকারে আছি বলে, ভদ্রলোকের সরকার, আমরা নিজের দায়িত্ব পালন করেছি, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ওকে ওইখান থেকে সেদিন বাঁচিয়ে ওকে শ্মশানবনে বাড়িতে পাঠিয়েছি, নয়তো ওই দিনে তৃণমূলের লোকের হাতে ওর প্যান্ট আর স্যান্ডো গেঞ্জিটাও খুলে ওকে বাড়ি পাঠানোর মতো পরিস্থিতি হতে পারত। কিন্তু আমি বলছি ওর সোডিয়াম পটাশিয়াম একটু এদিক ওদিক হয়তো হয়ে গেছে, কিন্তু তারপর থেকে কি ও স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট রাখে? আমরা তো জানতাম স্যান্ডো গেঞ্জির বুক পকেট হয় না। কিন্তু আজকে এই 2 পয়সার ভাইপো নেতা বলছে একটা নোটবুকে নোট করুন আর পকেটে রাখুন। ভাই তুই, আমি একদম তুই করে বলছি, তুই বেরোলে তৃণমূলের লোকজন আবার কবে তোর কানের গোড়ায় ডিজে বাজিয়ে দেবে আমরাও জানি না। আমরা প্রোটেকশন দিয়েছি বলে আবার বলছি, সেদিন শ্মশানবনে বাড়ি যেতে পেরেছিলি। আর আমরা দেখেছি নাগরদোলা থেকে লোকজন ঝোলে, ময়ূকদা ছোটবেলায় দেখেছি মেলা টেলায় নাগরদোলা থেকে লোকজন ঝোলে। আর দ্বিতীয়বার কি দেখলাম, অভিষেক ব্যানার্জি এই ফুটো মাস্তানের গাড়ি থেকে লোকজন ঝুলছে। কেন? ওর গাড়িটাকে ডিম প্রুফ বানাবে, যাতে ডিম কেউ না ছুটতে পারে। কি অবস্থা দেখো, আজকে এত বড় বড় ডায়লগ মারছে এই ফুটো মাস্তান, ও তো ভয় রয়েছে যে রাস্তায় বেরোলেই ওকে ডিম মারবে। আর এটা কেন বলছি, মহামান্য ক্যালকাটা হাইকোর্টে গিয়ে ওর উকিল বলেছে, দাদা 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 আমার ভাইপো ক্লায়েন্টকে যেন ডিম না মারা হয়, সরকার যেন সেটা ইনশিওর করে। মানে অবস্থা বাবু, কত বড় ফুটো না, মাস্তান। ডিম না মারা হবে তার জন্য কি করতে হবে? আমি বলছি, শোনো শোনো শোনো, ডিম প্রতিরোধ শোনো, যন্ত্র রাখতে হবে। যেটা ওই জানে, ও আপাতত গাড়ি থেকে লোক ঝালাচ্ছে। আমি বলছি অভিষেক ব্যানার্জির যাতে ডিম ডিটেক্ট করা যায়, আর সবার পকেটে হাত দিয়ে আমি ডিম খুঁজবো কি করে? পরিষ্কার কথা, পুলিশের কাছে তো মেটাল ডিটেক্টর থাকে, ডিম ডিটেক্টর তো থাকে না। সেজন্য ডিম কার পকেটে রয়েছে সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এবার কে কোথা থেকে ডিম মেরে দেবে, পকেটে সার্চ করে ডিম তো দেখাই যায়, ডিম আছে কিনা পকেটের মধ্যে। আমি বলছি পুলিশের এখন একটা নতুন দায়িত্ব থাকুক। আমি বলছি ময়ূকদা ওয়ার্ডটা দাবি কথা বলেছে, ও বলেছে আমি দরকার হলে ফুটপাতে থাকবো। আরে ভাই তুই ফুটপাতিয়া নেতা, তুই ফুটপাতেই থাকবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোর যা নেচার, তুই ফুটপাতেও যদি যাস না, ফুটপাতে যে গরিব লোকগুলো থাকে তাদের থেকেও চাদর কম্বল চুরি করবি, কারণ চুরি করাটাই তোর অকাজ, আর চুরি তুই করে যাচ্ছিস। বালি, কয়লা, গরু, পাথর, কি চুরি করেনি এই ছেলেটা? 12 পাস একটা ভাইপো নেতা প্যারাশুটে করে নেমেছে ওর পিসির দয়ায়, সে লুটে পুটে খেয়েছে। ওর দলের নেতা দুদিন আগে ওই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ছিল, অনুব্রত মণ্ডলের স্টেটমেন্ট তুলে দেখে নাও কি বলেছে। এর আগে 3.5 কোটি টাকা দিনে রাজস্ব আসতো, তারপরে সেটা কমে দাঁড়িয়ে যায় 40 লক্ষ, মানে পার ডে 3 কোটি টাকা কার পকেটে ঢুকতো? এই 2 পয়সার ফুটো মাস্তানের পকেটে ঢুকতো কি? আমার প্রশ্ন, আমি বলছি সবচেয়ে বড় বাস্তব, এতটা দুর্নীতি ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে না, ফাইলের পর ফাইল পড়ে রয়েছে, তারপরে ময়ূকদা গ্রেফতার করা যাচ্ছে না। ময়ূকদা ভাইপো নিজেও জানে ও অ্যারেস্ট হবে। কবে অ্যারেস্ট হবে? কবে? আরে দাঁড়ো, শোনো শোনো, আরে কবে? মানুষের ধৈর্য চ্যুতি হচ্ছে। ও বারবার ক্যালকাটা হাইকোর্টে গিয়ে হাতে পায়ে ধরছে ওকে কোট অ্যান্ড কোট রক্ষা কবচ দেওয়ার জন্য, কারণ ও জানে ওর ফিউচার কি। আমি বলে দিই, বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিচ্ছু বুক চিতিয়ে না, ওর ভবিষ্যৎটা আমি বলে দিই। ঠিক যেমনি জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরিয়ে, ওই বারমুডা পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে পুলিশ হাঁটিয়েছিল, ঠিক তেমনি ওকে যেন পুলিশ হাঁটায়, এটাও আমরা হয়তো দেখতে পারবো। কিন্তু আমার খালি আশঙ্কা এক জায়গায়, এই জাহাঙ্গীরকে তো মুখে লুঙ্গিও জড়িয়ে দিয়েছিল, আমাদের যেন এই দৃশ্য দেখতে না হয় যে 2 পয়সার ফুটো মাস্তানের মুখে লুঙ্গি জড়িয়ে হাঁটাচ্ছে। কিন্তু একটা জিনিস তুমি নিশ্চিন্ত থাকো, যে ধরনের দুর্নীতিতে এই লোকটা নিমজ্জিত এবং ওর যা ঔদ্ধত্য, ওর যা অবস্থা, ওর পতন অবশ্যম্ভাবী। ও শেষে কিন্তু জেলের ভাতই খাবে, আর একবার ঢুকবে যে ওর নাম হয়ে যাবে গ্যারেজ বন্দ্যোপাধ্যায়, কারণ ওখানেও সারা জীবনের মতো গ্যারেজ হয়ে যাবে, আর জীবনও বেরোবে না। এটুকু তোমাকে বলে রাখলাম। আমি একবার একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিতে চাই, এবং আমি পিসিআরকে বলবো মদন মিত্রকে ইমিডিয়েটলি টেলিফোনে ধরার জন্য, কারণ মদন মিত্রর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে খবর আসছে, এই মুহূর্তে যে খবর আসছে, মদন মিত্রকে আইনি নোটিশ অভিষেককে সুপারি কিলার বলার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। 72 ঘন্টায় ভুল স্বীকার করতে হবে মদনকে। মদনের বিরুদ্ধে 10 কোটির মানহানি মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানের মূল্য 10 কোটি এবং 10 কোটির মানহানির মামলা মদন মিত্রের বিরুদ্ধে করা হয়েছে। নোটিশে উল্লেখ অভিষেক ব্যানার্জির। মদন মিত্র কি বলেছে একবার শুনবো। প্রথম
আমাকে মার্ডার করার জন্য চেষ্টা হয়েছিল দক্ষিণেশ্বরে। কারণ যারা করছিলেন তারা জানেন কেন, এবং মার্ডার করলে বাই ইলেকশন, এর থেকে বেশি আর আমি কিছু বলতে চাইছি না। আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাউকে ভয় দেখালে ভয় দেখাতেই পারেন, কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার যে আমাকে খুন করার চক্রান্ত চলছে। ইতিমধ্যেই আমি দক্ষিণেশ্বর থানায় ডায়েরি করেছি। দ্যাট আ ভেরি ইয়াং বয় লাইক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মদন মিত্র আমার সাথে টেলিফোন লাইনে রয়েছেন। মদনবাবু, আপনাকে একটা আইনি চিঠি পাঠানো হয়েছে এবং সেটা ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সেটা ছড়িয়েও দেওয়া হয়েছে। শ্রী মদন গোপাল মিত্র, সান অফ লেট জ্যোৎস্না কুমার মিত্র, আপনার বাড়ির অ্যাড্রেস দেওয়া হয়েছে কামারহাটির, এবং বলা হয়েছে 10 কোটি টাকার মানহানির মামলা করা হবে যদি আপনি 72 ঘন্টার মধ্যে অভিষেক ব্যানার্জির কাছে ক্ষমা না চান। আপনার ফেসবুকের ভিডিও লিঙ্ক সহ বলা হয়েছে, ক্রিমিনাল বলেছেন, মার্ডারার বলেছেন, আরও একাধিক কথাবার্তা বলেছেন। আইনজীবী কলকাতা হাইকোর্টের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যিনি মামলা লড়ছেন, তিনি এই চিঠিটা পাঠিয়েছেন। আপনি কি জবাব চায় বাংলা এই মুহূর্তে লাইভ টেলিভিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষমা চাইবেন? চিঠিটা তো উকিল পাঠিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। হ্যাঁ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উকিল পাঠিয়েছে না নিজে পাঠিয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল পাঠিয়েছে আপনার বাড়ির অ্যাড্রেসে আইনি নোটিশ, 10 কোটি টাকার মানহানির মামলা করা হবে 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে। চিঠি পাইনি, চিঠি পাই তারপর উত্তর দেবো। না, যদি আপনি চিঠিটা ধরে নিন, আজ রাতেই পেয়ে গেলেন, তারপরে আপনি কি ক্ষমা চেয়ে নেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ক্রিমিনাল, মার্ডারার এসব বলেছেন? ওকে নাকি এর উপরে বলবো কেন? চিঠি, আমি কোনো চিঠি পাইনি, চিঠি পাই কথা বলবো। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি এখনো আপনি এই ধরনের কথাবার্তাগুলো বলবেন? আজকে তো আপনি তুই তুই করে বলেছেন, দেখলাম তুই তোকারি করছিলেন। হ্যাঁ, তা আমি কি ওকে আপনি করে কথা বলবো নাকি? ওকে আমি তুই তোকারি করেই কথা বলি। না না, তাই বলে আপনার দলের একজন সিনিয়র এমপি তাকে তুই করে কথা বলবেন? আপনি মার্ডারার বলেছেন, ক্রিমিনাল বলেছেন, এটা নিয়ে তো এখন জলঘোলা হচ্ছে। ক্রিমিনাল অ্যান্ড মার্ডারার এই কথা দুটোই আপত্তি হয়েছে। কি আছে না আছে চিঠি পেলে আমি উত্তর দেবো। বেশ বেশ, অনেক ধন্যবাদ। মদন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি আরেকবার ব্রেকিং নিউজটা দেখিয়ে দিতে চাই, আমার হাতেও সেই চিঠিটা রয়েছে। মদন গোপাল মিত্র, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে এই চিঠিটা পাঠিয়েছেন, মদন মিত্র, তাকে মানহানির নোটিশ 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে মদন মিত্রকে আদালতে টেনে নিয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র সুপারি কিলার, মার্ডারার এবং ক্রিমিনাল বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাংলার মানুষ বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মার্ডারার যেটা মদন মিত্র বলেছে? বাংলার মানুষ বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ক্রিমিনাল যেটা মদন মিত্র বলেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সুপারি কিলার? আপনারা কমেন্ট করুন, ময়ূককে ট্যাগ করে কমেন্ট করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মার্ডারার যেটা মদন মিত্র বলেছে? আপনারা কি সমর্থন করেন মদন মিত্রের এই কথা? কারণ মদন মিত্র এই কথা বলার জন্য মদন মিত্রের বিরুদ্ধে আইনি চিঠি পাঠাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার এই প্রশ্নগুলো নেই, আমার একটাই প্রশ্ন, কখন, কবে, কত ঘটিকায়, কোন ঘটিকায় জেলে যাবে বা গ্রেপ্তার হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? ময়ূকের প্রশ্ন, কবে গ্রেপ্তার হবে ভাইপো? তার বিরুদ্ধে একটা অভিযোগ নয়, একাধিক অভিযোগ। কবে 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 গ্রেপ্তার হবে ভাইপো? আজ তার জবাব চায় বাংলা। কটার সময় গ্রেপ্তার হবে, কবে গ্রেপ্তার হবে, কেন এখনো গ্রেপ্তার হয়নি? আমি অভিজিৎ ববি দাস, ওনার কাছেও যাব। 16টা প্রায় এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করেছে। আমি ওনার কাছে যাওয়ার আগে, ওনার থেকে বিস্তারিত জানার আগে, কি কি ধারা এফআইআর হয়েছে বা কি কি অভিযোগে এফআইআরগুলো হয়েছে, আমি একটা ছবি দেখাতে চাই। সে ছবিটা ডাম্প করে রাখা মাটির নিচে রেখে দেওয়া ওষুধ। এই সেবাশ্রয়ের নামে যে পরিমাণ ওষুধ কেলেঙ্কারি হয়েছে, ওষুধ জালিয়াতি হয়েছে, সেবাশ্রয়ে যে ডাক্তাররা ছিল, যে স্বাস্থ্যকর্মীদের আনা হয়েছিল, তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হওয়া উচিত। এই
ওষুধ আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, এগুলো সব সেবাশ্রয়ের ওষুধ। এই ওষুধগুলো এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার পরেও রেখে দেওয়া হয়েছিল, এবং কি বিপুল ওষুধ দেখুন, মানে ডাম্পার থেকে ওষুধ ফেলে দেওয়া হয়েছে নালায়, এবং জেসিবি দিয়ে মাটির তলায় সেবাশ্রয়ের ওষুধ সেগুলো ভেসে আসছে। কোটি কোটি ট্যাবলেট, কোটি কোটি সিরাপ সব ফেলে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে অনেক ভুয়ো জাল ওষুধ ছিল। সরকারে বিজেপি আসার পরে তদন্ত শুরু হচ্ছে, আর তৃণমূল সরকার থেকে চলে যাওয়ার পরে ওরা বুঝতে পেরেছে যে এত ওষুধ পোড়ালে তার থেকে যে কেমিক্যাল, তার যে ধোঁয়া, সেই কেমিক্যাল যে ফর্মেশন হবে সেটা চারপাশে ছড়িয়ে যেতে পারে, অন্য হিতে বিপরীত হতে পারে। পোড়ানোর থেকে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া ভালো, এবং চাপা দিয়ে দেওয়ার পরেও তারা বাঁচতে পারেনি। কারা এর পেছনে রয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে, সর্বপ্রথম মাথাকে গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে না কেন, আমি এটাতে স্তম্ভিত হয়ে যাচ্ছি। অভিজিৎ দাস, আপনি 16টা মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কি কি সেকশনে, কি কি অভিযোগে এই মামলাগুলো করা হয়েছে? দেখুন, প্রচুর সেকশন আছে, প্রচুর ধরনের মামলা আছে, কারণ অভিষেক তো কিছু বাদ যায়নি। শুধু বালি পাথর গরু নয়, ওখানকার আমফানের ত্রাণ, মৎস্যজীবীদের যে মাছ ধরার জাল, আপনার মাটি, সেবাশ্রয়, আপনার ইন্টার স্টেট ফেক র্যাকেট চক্র, যার ফলে ক্লাস 5-6 পড়া শওকত বলে আজকে এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, উনি আরেকজন হ্যান্ড, এবং আরও অনেক আছে আর কি। তা বিএনএস এবং আইপিসি ধারা, এছাড়া তো রয়েছে আমাকে যে ব্যক্তিগত আক্রমণ, সেগুলো তো আইপিসি ধারায় দেওয়া হয়েছে। তো এর শেষ নেই। অভিযোগগুলো কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগগুলো কি? অভিযোগের পুরো ফাইল নিয়ে চলে এসেছি, আপনি যদি দেখেন। বলুন না। সব নিয়ে এসছে এখানটায়। ইতিমধ্যে প্রায় 18টা কমপ্লেন্ট জমা পড়েছে, 13টার মতো এফআইআর হয়ে গেছে, আরও হচ্ছে এবং হবে। এবং ওর মতো এই ফলস, আমাকে যেমন 38টার মতো ফলস কেস করেছিল, এখনও 13টা কেস চলছে, তার অধিকাংশ পাস হয়ে গেছে ফলসে বলে। তো ওর মতো ফলস কেস আমরা দেইনি, আমরা সমস্ত গুছিয়ে তথ্যগুলো দিয়েছি। এবং সেবাশ্রয়ে ও যেভাবে ও পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্টে পড়েছে 1994-এ, যেখানে ভ্রূণেরকে লিঙ্গ নির্ধারণ করা হয়েছে কেন এই সেবাশ্রয় ক্যাম্পগুলোতে, সেটা তো আমরা জানি না। সেইটা তদন্তকারী সংস্থাগুলো জমা দেবে। আমি আপনাকে কিছু এক্সক্লুসিভ ফটোগ্রাফ দেখাতে পারি, আমি জানি না ক্যামেরাটা যদি ক্লোজ করেন তাতে দেখতে পাবেন যে এখানটায় এই পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্টে, এই যে সেবাশ্রয় ক্যাম্পে আপনার এখানটা ক্যাম্পে যে চলছে, এটা হচ্ছে বিবর্তন সাহা, ডক্টর বিবর্তন সাহা, যিনি হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর। তিনি সেবাশ্রয় ক্যাম্পে ইউএসজি মেশিন ইউজ করছেন। আমাদের পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট 1994 অনুযায়ী ইউএসজি মেশিন কখনো স্থানান্তরিত করা যায় না, যেহেতু আপনার ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হওয়ার। এখনও তো আমাদের সমাজে কিছু সাইকো আছে যারা কন্যা ভ্রূণ নষ্ট করতে যায়, এই জন্য কোটি কোটি টাকা খরচা করতে পারে রাজি। তো সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে অভিষেক ব্যানার্জি সেখানটা কোটি কোটি টাকা ইনকাম করেছে কিনা আমরা জানি না, কিন্তু ওখানটা ইউএসজি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়াও আপনাকে আরও কিছু ফটো দেখাতে পারি, যেমন ডক্টর নির্মল মাঝি, যিনি ডক্টর সাপ্লাই করেছিলেন। আচ্ছা, এখানে সর্বরী দত্ত, যিনি রিজু দত্তের হচ্ছেন মা, আমাদের রিজু দত্ত যিনি অভিষেক ব্যানার্জির এগেনস্টে এখন বলছেন, সেই সর্বরী দত্ত যিনি এই ক্যাম্পে রেগুলার এসেছিলেন, তার এখানটায় ফটোগ্রাফি ছবি। এবং আপনার ডক্টর, আপনার যে বেলোনা নার্সিংহোম, তার যে এম.এ. কাসেম, ওনার বেলোনা নার্সিংহোম সাপ্লাইড ইউএসজি মেশিন যিনি দিয়েছিলেন। তাহলে তো এই যে ডাক্তাররা যারা গেছিল সেবাশ্রয় ক্যাম্পে, তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হবে। হ্যাঁ, একদম সম্পূর্ণ। যারা অর্গানাইজার, স্বাস্থ্য দপ্তর করছে না কেন আমি জানি না। আমি যারা তদন্ত অলরেডি শুরু হয়েছে, গা ঢিলামির কোনো ব্যাপার হচ্ছে কিনা এই প্রশ্নটাও করতে হবে এবার। আপনার যেটা হচ্ছে যে সেবাশ্রয় নিজে, এই যে 12 বছর ধরে অভিষেক ব্যানার্জি কী করেছে, অভিষেকের এই নিঃশব্দ বিপ্লব,
তার 323 পৃষ্ঠায় আমাদের যে মেয়েটিকে নিয়ে ও মার্কেটিং করলো, যার হাত কেটে বাদ দিতে হলো, তার ছবি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ক্লোজে নিয়ে এলে। ঠিক। তো এই অবস্থা আর কি। এগুলো এত কিছু করেছে তারপরেও জেলে যাবে না, এটা তো স্তম্ভিত হওয়ার মতন একটা বিষয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক জল ঘোলা করে দিচ্ছেন ব্যাপারটাকে। অভিষেকের বিরুদ্ধে নাকি 200টা মামলা, মিথ্যে মামলা। বাবা গো, এত সরল সিধে একটা ছেলে, কিচ্ছু করে না, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, তার বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনবো, এবং তারপর নীলাদ্রি শেখর দানার কাছে যাব। শুনি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ? আমি এই পুলিশকে চিনি না। আমি মনে করি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। নীলাদ্রিদা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, বিজেপি বিধায়ক। নীলাদ্রিদা, কিছু মনে করবেন না, আর যদি বিজেপি না এসে তৃণমূল আসতো, আমাদের মতন অনেককে বা আপনাদের মতন অনেককে হয়তো নামের আগে ওই চন্দ্রবিন্দু বা প্রয়াত শব্দটা লিখতে হতো, কুচুকাটা করতো, মানে রক্তগঙ্গা বইয়ে দিত। এখানে হ্যাঁ বলি, বিস্মিত হই, সত্যি তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এখন জ্ঞান দিচ্ছে, আমি বলি, আমাকে বলতে দিন। এই 5টা বছর যদি আরো এরা থেকে যেত, তাহলে এই যে বাবার হইল আবার জ্বর সারিল ওষুধে নামগুলি, জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন, আকবর, বাবর, এই যে বংশধর, এরা যে কি করতো, আর এদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, মদতদাতা কারা ছিল? আজকে এই যে পিসিএন ভাইপো কোম্পানি একটা র্যাকেট করেছিল, যারা কি খায়নি বলুন তো? কয়লা, গরু, বালি, পাথর, পায়খানা, কি খায়নি এরা? কি খানটা নেই খেয়েছে এরা, যে এরা হজম করতে কিভাবে যে, মানে এটা মেশিন, মানে হজম শক্তিটা কতটা, সেটা এখন চিন্তার বিষয়। আর দেখুন, আমরা তো দীর্ঘদিন দেখেছি, সিপিএম এরও 34টা বছর আমরা দেখেছি। আমি তো দেখেছি খুব কাছ থেকে, হ্যাঁ, শুকুর আলী, সুশান্ত ঘোষ, এই যে মানে আমাদের যারা আরো সব ছিলেন আর কি, তো এদেরকে ছাপিয়ে গিয়ে এই 11 থেকে 26 অব্দি কি করেনি এরা? আজকে ওষুধ শুধু না, কিডনি থেকে শুরু করে, তারপরেও এখনো অ্যারেস্ট হয়নি। এইটাই বিশ্বাস করুন ময়ূক, আমি বিশ্বাস করুন স্তম্ভিত, সত্যি তাই। যারা বলছে, যে আমাদের বললেন না পিসিমণি আমাদের, যে কেস করেননি কেন, এভিডেন্স কোথায়, এফআইআর কেন করা হয়নি? উনি যদি শুনছেন, আমি জিজ্ঞাসা করতে চাই, ওনাকে 98 সাল থেকে খুব কাছ থেকে দেখেছি, যখন এনডিএ জোটে ছিলেন। কালীঘাটের বাড়িতে আমি গিয়েছিলাম, বাঁকুড়া থেকে। আমাদের এখানে তৎকালীন যিনি কংগ্রেস থেকে ছেড়ে বেরিয়ে এসেছিলেন, 2 নেতা, তারা কুণ্ডু, তারা প্রয়াত হয়েছে, আর সুনীল দাস, এদের সাথে আমি ছিলাম। আমাদের নেতা ছিলেন প্রণয় চট্টোপাধ্যায়। তো আজকে ভাবতে অবাক লাগছে যে পুলিশ দপ্তরটা কার হাতে রেখেছিলেন। এফআইআর থানাতে গেলে এফআইআর নিত, পুলিশ এফআইআর নিত? বিরোধীদের কোনো স্থান ছিল? মেরে দিয়েছে, সামনে একদম মেরে দিয়েছে। আমাদের 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তুলাল বর, তিলোচন মাহাতো, পুরুলিয়া, বাঁকুড়ায় রানীবাঁধে আমাদের অজিত মুর্মু তো লেকচার মারছে, বলছে নোটবুক নিয়ে রাখবো, নোটবুকে নাম লিখে রাখবো, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাববো বলে যাচ্ছে। তো আমি বলবো না এরা বেঁচে থাকুক, আর এমন ভাবে বেঁচে থাকুক যে পশ্চিম বাংলার 9 কোটি জনগণ যেন দেখতে পায়, এরা মানে এদের দৃশ্যগুলো যেন দেখতে পায়।
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরা যেন মানে জীবনের আয়ু আরো অনেক বাড়ুক, কিন্তু এমন ভাবে এরা বাকি জীবনটা কাটা যেটা পশ্চিমবাংলার 9 কোটি মানুষ যেন এদেরকে দেখতে পারে। এরা কি করেনি বলুন তো? ঠিক ঠিক। আমি প্রকাশ কুমার হাজরা, চিকিৎসক পিকে হাজরা, ওনার কাছে যাব। ডক্টর হাজরা, মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লেকচারবাজিগুলো করে যাচ্ছে, এবং এত এফআইআর এর পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত এফআইআর, অভিযোগ, এত ধরনের কাণ্ড কারখানা উনি ঘটিয়েছেন, তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে নেই। এটা কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টিং। ও এত পাওয়ার পাচ্ছে কোথা থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? এত দিমাগ, এত ফুটানি আসছে কোথা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা ময়ূক আমি বলবো মানি পাওয়ার। ধরুন আমি একটি সাধারণ মানুষ, আমি কিভাবে কোর্টে লড়বো? লয়ার এনগেজ করব, ভালো লয়ার এনগেজ করব, একটা কোর্টে হেরে গেলে উপর কোর্টে যাব, প্রত্যেকের টাকা দরকার। অভিষেক ব্যানার্জিকে তখনই আপনি গ্রেপ্তার করবেন যখন মনিটারিলি ইজ এক্সহস্টেড। যখন ও পাওয়ারে ছিল তখন ও পুলিশ প্রশাসনকে ইউজ করে কত মানুষের জীবন নষ্ট করেছে, খুন করেছে, রাহাজানি, তোলা, এগুলো তো ছোট ছোট অপরাধ। আপনার অনেক মানুষ আছে তাদেরকে আজ খুঁজেই পাওয়া যাবে না, উনি গায়েব করে দিয়েছেন পৃথিবী থেকে। সুতরাং এই যে তোলাবাজির কারিগর, উনি জানেন কিভাবে কোর্টে লড়তে হবে, তার জন্য রসদ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পয়সা। ওনার কাছে যা পয়সা উনি তুলে রেখেছেন একদিন, মুখে যে লেকচার উনি দিচ্ছেন, এইটা কিন্তু আমি বলবো রাজনীতি তো নেই, ওর রাজনৈতিক পাওয়ার তো নেই, এটা মনিটারি পাওয়ার। মনিটারি পাওয়ার থাকলেই আপনি কোর্টে লড়তে পারবেন, কারণ কোর্ট এভিডেন্স ছাড়া আপনাকে কিন্তু কোনো কিছুই আপনার ফেভারে বা এগেনস্টে দেবে না। তো আর্গুমেন্ট বেসিক্যালি কোর্ট কি, ল কি, এটা বেসিক্যালি জাজমেন্ট যখন দেয় তখন কিছু এভিডেন্সের বেসে দেয় এবং আর্গুমেন্টের উপরে দেয়। সুতরাং লড়ে যাচ্ছে বেসিক্যালি, কিন্তু রাজনৈতিকভাবে নিশ্চয়ই ও কিছুটা প্রোটেকশন কোনো জায়গা থেকে হয়তো পেয়েছে কিনা। ওর যে অধ্যত্ত হয়েছে, যে এসিবিসি কেসি সব বলে যাচ্ছে, এটা তো সম্পূর্ণ সামাজিক যে রীতিনীতি তার বাইরে। ভগবান ওপরে আছে, কর্মা যেমন লোক করে তার শাস্তি একদিন পাবে। তুমি ওষুধের কথাটা বলে ছোট্ট করে বলে নি, ওষুধে কিভাবে কামাতো। ধরুন ডিস্টিল ওয়াটার আপনি পুরে দিলেন একটা ভাইলের মধ্যে, 0 পয়সা খরচা, 1 নয়া পয়সা, আপনি সেই ওষুধটা বিক্রি করলেন 1000 টাকায় অ্যান্টিবায়োটিক হিসাবে, তাহলে 1000 টাকা আপনার প্রফিট। যে ম্যানুফ্যাকচার করলো একটা লেবেল লাগিয়ে দিল, ট্যাবলেটে সুগার ভরে দিল, কিংবা ধরুন একটা চূর্ণ ভরে দিল, পেটে অ্যাসিড কমে গেল, দাম করে দিল 100 টাকা। এই যে মার্জিন মানি, এর থেকেই ইনকাম করতো এবং কোটি কোটি টাকা এইভাবেই উনি সংগ্রহ করেছে। তা আমার মনে হয় এর একটা বিচার হওয়া দরকার। আই এম শিওর আমাদের জুডিশিয়ারি সিস্টেম, লয়ার্স যারা রয়েছে, যারা ওনার এগেনস্টে লড়ছে, একদিন মানুষ সুবিচার পাবেই পাবেই পাবেই। আর বাংলায় একটা খুব বড় স্বাস্থ্য স্ক্যাম হয়েছে, একটা বিশাল হেলথ স্ক্যাম হয়েছে, সম্ভবত 1 লাখ কোটি টাকাও সেই স্ক্যাম বা দুর্নীতি ছাড়িয়ে যেতে পারে। শুধু সেবাশ্রয় যা যা হয়েছে, আমাদের সাথে আজকে ভুক্তভোগী একজন রয়েছেন, চিত্তরঞ্জন মান্না। সেবাশ্রয় নিয়ে তিনি দীর্ঘ অভিযোগ করেছেন, কেউ তাকে সাহায্য করেনি, তৃণমূল নেতারা ঘুরিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি তুলে চলে গেছে। তার সাথে কি হয়েছে আমি শুনবো, কিন্তু তার আগে সেবাশ্রয় এই যে পা ভেঙে যাওয়া বা হাত ভেঙে যাওয়া বা বাদ চলে যাওয়া, এরকম বহু ঘটনা ঘটেছে যেটা পরে আবিষ্কার হয়েছে। ভুয়ো স্যালাইন, ভুয়ো ওষুধ, যা পেরেছে এক্সপেরিমেন্ট করেছে সেবাশ্রয়ের যারা সাধারণ মানুষ তাদের ওপরে। একবার শুনে নিন কেস স্টাডিগুলো এবং তারপরে আমি চিত্তরঞ্জন বাবুর কাছে যাব। আমি প্রথমে সেবাশ্রয়ে দেখিয়েছিলাম, সেবাশ্রয়ের ওষুধ আমাকে মডেল ক্যাম্প থেকে দিয়েছিল, সে আমি 1 মাসের মতন খেয়েছিলাম। খেতে তাতে আমার পায়ের ব্যথা বা পায়ের সমস্যা আরো বেশি বেড়ে যায়। ভুল চিকিৎসার জন্য আমার পাটা বাদ চলে যায়, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার ছেলে বারংবার অভিষেক ব্যানার্জিকে জানাবার জন্য গেছে, কিন্তু ওই অয়ন তিনি আমার ছেলেকে বলেছে এসব তুচ্ছ কারণে উনি যোগাযোগ করেন না। চিত্তরঞ্জন বাবু, গোটা বাংলা আপনাকে শুনছে ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। একটু বলুন আপনার সাথে সেবাশ্রয় ঠিক কি হয়েছিল আর কাদের কাদের কাছে গিয়েছিলেন আপনি? আমার সঙ্গে সেবাশ্রয় এরকমই হয়েছিল। আমি তো প্রথম কলকাতায় পুরো আমার বাচ্চাকে নিয়ে ঘুরছিলাম।
তো সব হসপিটালে প্রায় দেখানো হয়ে গেছে। তারপর আমরা যখন এখান থেকে SSKM হসপিটাল বললো যে এই বাচ্চার এই ট্রিটমেন্ট এখানে নেই, আপনারা একটু বাইরে কি দিকে একটু ব্যবস্থা করুন। আমার বাচ্চার পুরো রাইট সাইড মানে ডান দিকে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। আচ্ছা, হ্যাঁ। আর তারপরে আমরা ভেলোর CMC-তে যাই। ভেলোর CMC-তে ওটা বলেছিল ফলো আপ ট্রিটমেন্ট করতে হবে, আর এটা বেশ সময় সাপেক্ষ, সময় লাগবে, কিন্তু আপনাদের 80% এটা কমে যাবে। ভেলোর CMC থেকে এটা বলেছিল, এবং সেটা একটা হিউজ আমাদের একটা অ্যামাউন্ট বলে দিয়েছিল, 40 লাখ টাকার মতো আপনাদের লাগবে। তখন আমরা কি করব, আমরা তো সাধারণ, আমি তো একটা ড্রাইভার, গাড়ি চালিয়ে খাই, তো 40 লাখ টাকাটা তো আমার কাছে একদম মানে স্বপ্নের মতো, মানে যে আমি স্বপ্ন দেখছিলাম মনে হচ্ছে। তখন আমরা কিছু মানে না ভেবে মানে আবার কলকাতায় ফিরে আসি, এবং তারপর আমরা দিল্লি এইমসে যোগাযোগ করি। এবার দিল্লি এইমসে যখন ওখানে ডাক্তারবাবুদের দেখালাম, তারও সেম ওই রকমই বললো, এটা স্ক্যালোথেরাপি চলবে, কিন্তু ডোজটা কম বেশি হতে হবে। কোনো সময় ডোজ বাড়াতে হতে পারে, কোনো সময় ডোজ কমাতে হতে পারে। তারপর আমাদের এইভাবে চলছিল দিল্লিতে। এবার দিল্লির ডাক্তারবাবুরা যখন, দিল্লি এইমসের ডাক্তারবাবুরা যখন বললেন এটা এই স্ক্যালোথেরাপিটা প্রত্যেক মাসে মানে আপ টু 1.5 মাসের মধ্যে আপনাদের আসতে হবে, যেটা আমাদের পক্ষে একদম অসম্ভব হয়ে যাচ্ছিল। মানে আমরা কি করব তখন আমি কি বুঝে পাচ্ছিলাম। তখন এখানে সেবাশ্রয় চালু হয়েছিল, এবং আমরা কিছু না পেরে তখন রাস্তায় রাস্তায় আমরা মানে লোকের দৌড়ে দৌড়ে আর কি ঘুরে বেড়াচ্ছি, যে আমাদের মানে একটু টাকার দরকার, সেই হিসাবে লোকের বাড়ি যাচ্ছিলাম। তো সেই সময় সেবাশ্রয়টা হয়েছিল এখানে। এবার কিছু তৃণমূল নেতা আমাদের বললো ওখানে সেবাশ্রয় হয়েছে, বাচ্চাকে দেখা দেবো। তো সেই হিসাবে সবাই যেরকম যাচ্ছে, আমরাও সেরকম গেছিলাম। তো যখন গেলাম, ওখানকার ডাক্তারবাবুরা আমাদের সমস্ত মানে বাচ্চার ডকুমেন্টস নিয়ে বললেন ঠিক আছে, আমরা দাদার সঙ্গে দেখা করাবো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, গোটা বাংলা শুনছে, বলুন। হ্যাঁ, না তারপর যখন একদিন হঠাৎ তার 2-3 দিন পরে এখানকার লোকাল যে তৃণমূল নেতারা আছে, তার মধ্যে ওই নবকুমার বেতাল আছে, কি হাইবা রাখুন, আমি ঠিক ওনার নামটা জানি না, তো ওনারা আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করানোর জন্য পানাকুয়াতে একটা মডেল ক্যাম্প হয়েছিল, ওখানে নিয়ে গেছিল। এবং ওইখানে তো অভিষেক ব্যানার্জি আমাকে বললেন যে আপনার বাচ্চার পুরো সমস্ত ভার আমার, এবং একে আমি স্কুলে ভর্তি করাবো। আমি তখন বললাম যে ও এখনো দাঁড়াতে পারেনি, বসতে পারেনি, বলছে ও দাঁড়াবে এবং বসবে এবং স্কুলেও যাবে, আমাকে এইভাবে বলেছিলেন। তো তারপর 2-3 আমরা যখন ওখান থেকে ফিরে আসি, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, আমরা নিজেরা যাইনি। অভিষেক ব্যানার্জির সঙ্গে যখন দেখা করি, আমাদের ওরাই গাড়ি পাঠিয়েছিল এবং নিয়ে গিয়েছিল। তারপর যখন আমরা 2-3 দিন বাদে যখন এখানকার তৃণমূল নেতারা আমাদের গাড়ি করে ওই কালীঘাটের রঙের দোকানের উপরে যে অফিসটা আছে, ওইখানে আমাদের নিয়ে গেলেন। ওখানে অয়ন ঘোষ দস্তিদার বসে থাকতেন, আর ওখানে ডক্টর শান্তনু সেন। এবার ডক্টর শান্তনু সেন উনি কিন্তু প্রথম থেকেই আমাদের সঙ্গে একটুখানি মানে খারাপ ব্যবহার করছিলেন। প্রথমেই আমাদের বলেছিলেন মানে এরকম ভাবে হয়, এখানে কেন আসছো? আমি কিন্তু তখন একবার বলেছিলাম যে আমাদের আনা হয়েছে, আমরা কিন্তু আসিনি ডাইরেক্ট। তখন তারপর থেকে আমি 2বার যাই, তখন ওরা এমন খারাপ ব্যবহার করছিল দেখে আমার আর ভালো লাগছিল না, বলে আমি আর ওখানে যাইনি। তারপর আমার স্ত্রী বললেন ঠিক আছে, যে আমি বাচ্চার মা, আমরা একটুখানি দেখি কতটা হয়, বলে আমার স্ত্রী তো অনেকবার গেছেন ওখানে। তো তারপরে একদিন হঠাৎ বলে দিলেন এখানে আপনার কিছু হবে না, অভিষেক ব্যানার্জি আপনার বাচ্চার কিছু করবে না বলে দিয়েছে, ও আপনারা এখান থেকে যান, এই কথা বলেছে। আর সব থেকে বড় আরেকখানা জিনিস আমি যে হ্যালো, ঠিক ঠিক, হ্যালো, মানে এরকম কত যে ভুরি ভুরি কেস স্টাডি রয়েছে। আমি তো আপনাদের প্রত্যেককে বলবো, সেবাশ্রয়ে আপনারা যদি এভাবে দুর্ব্যবহারের শিকার হন, এভাবে যদি আপনাদের সাথে ভুল ট্রিটমেন্ট করা হয়, ভুয়ো ওষুধ দেওয়া হয়, ময়ূককে জানান। ময়ূক লাগাতার সেবাশ্রয় নিয়ে এপিসোড করবে, কারণ সেবাশ্রয়তেই শুধু যে পরিমাণ টাকা, অন্তত 1000-2000 কোটি টাকা হয়তো নয়-ছয় করা হয়েছে, যে পরিমাণ ভুয়ো ওষুধ দেওয়া হয়েছে বলে অভিযোগ, আর যে পরিমাণ ভুল ট্রিটমেন্ট হয়েছে, তার সমস্ত কিছুর জন্য হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। আর জেলে যাবে এই সমস্ত যারা চালিয়ে যেতে সাহায্য করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, আমার সময় শেষ, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।